আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল শওকত আকবরে। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 3-এর অনুশীলনী 3.1-এর একটা খুব ইম্পর্টেন্ট এক্সট্রা অনুশীলনী 3-1-এর 7 নম্বর এক্সট্রাটা করব। এই এক্সট্রাটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা আমরা খুব ভালো করে শিখে রাখব। কি বলেছে দেখো, যে ত্রিভুজ ABC এর একটু গল্পটা সেরে পেলি। আমরা এর আগের পর্বেও গল্পটা করেছি। মধ্যমা কাকে বলে? যে একটা ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দুর সাথে তার বিপরীত কৌণিক শীর্ষবিন্দু যোগ করলে, অর্থাৎ যদি BC এর মধ্যবিন্দু হয় এবং BC বাহুর বিপরীত কৌণিক শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাংশ অ্যাডই হয় সেটা ত্রিভুজের মধ্যমা। তাহলে ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দুর সাথে তার বিপরীত কৌণিক শীর্ষবিন্দু যোগ করলে যে রেখাংশ সৃষ্টি হয় সেই রেখাংশটিকে ওই ত্রিভুজের মধ্যমা বলে। যেহেতু একটা ত্রিভুজে 3টা বাহু থাকে, 3টা বাহুর মধ্যবিন্দু থাকবে, তাহলে এর মধ্যমা থাকবে স্বাভাবিকভাবে 3টা। তো এখানে আমাকে তাই বলছে, একটা ত্রিভুজ ABC এর মধ্যমা ত্রয় জি বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ ABC এর মধ্যমা 3টা জি বিন্দুতে ছেদ করেছে। তো তোমাকে কি প্রমাণ করতে বলছে? যে AB স্কয়ার যোগ AC স্কয়ার যোগ BC স্কয়ার সমান 3GA স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস CC স্কয়ার। আমরা এটাই প্রমাণ করব। চলো এটা আমরা প্রমাণ করে ফেলি। তো এটা আঁকার কিন্তু একটা টেকনিক আছে, 3টা মধ্যমা আঁকতে হবে কিন্তু। তো আমি কি করি দেখো, আমি সাধারণত নিচের বাহুটা নেওয়ার সময়, যেমন আমি বাহুটা নিলাম 0 থেকে 8, 4-এ দাগ দিয়ে দিলাম, তাহলে মধ্যবিন্দু হয়ে গেল। তারপরে এদিকেও আমি 0 থেকে 8 নিয়ে নিলাম এবং আমি 4-এ দাগ দিয়ে দিলাম, তাহলে 2টা বাহুর আরেকটা এমনি যোগ করে দিব, আরেকটার মধ্যবিন্দু বের করতে হবে না। এই যে ত্রিভুজ ABC হলো, তো তুমি মনে করো AD একটি এর মধ্যমা, তারপর B এর একটা মধ্যমা। তো মধ্যমার বৈশিষ্ট্য হলো যে বাকিটাও কিন্তু এই 2টার ছেদ বিন্দু দিয়ে অবশ্যই যাবে, সুতরাং ওইটা মধ্যবিন্দু না আগলেও চলে। অর্থাৎ 2টা মধ্যমার 3টার মধ্যমার ছেদ বিন্দু একটা, সুতরাং 2টা ছেদ করলে আরেকটা ওইটা দিয়ে এঁকে ফেললে সেটা তো মধ্যমা হবেই। CF যে বিন্দুতে কি করেছে হয়ে গেল ছবিটা। আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ ABC এর AD BE ও CF মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয়। তো শিক্ষার্থীরা এরপর আমরা লিখব যেটা প্রমাণ করব। যে প্রমাণ করি, যে কি প্রমাণ করব শিক্ষার্থীরা? হচ্ছে AB স্কয়ার যোগ AC স্কয়ার যোগ BC স্কয়ার সমান 3GA স্কয়ার প্লাস GB স্কয়ার প্লাস CC স্কয়ার। চলো আমরা প্রমাণে চলে যাই। তো এটা প্রমাণ করা খুবই সহজ, শুধু 2টা তথ্য মনে রাখতে হবে। 1 অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মনে রাখতে হবে, 2 আরেকটা অনুসিদ্ধান্ত আছে সেটা মনে রাখতে হবে। এই 2টা তথ্য জানলে এই উপপাদ্যের প্রমাণ খুবই ইজি, একেবারে ইজি, খুবই সহজ। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমরা একটু করে আবার স্মরণ করি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে কি বলছে? যে ত্রিভুজের মনে করো AD কিন্তু মধ্যমা, AD মধ্যমা, ত্রিভুজের যে কোনো 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, ত্রিভুজের যে কোনো 2টা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি উহার তৃতীয় বাহুর অর্ধেকের। তাহলে AD যদি মধ্যমা হয়, DBC এর মধ্যবিন্দু, তাহলে BD বাহু BC এর অর্ধেক, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণের সমান। এটাই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, যে AB স্কয়ার যোগ AC স্কয়ার, AD যদি মধ্যমা হয় 2, AD স্কয়ার যোগ BD স্কয়ার, CD স্কয়ারও লেখা যাবে।
তার মানে বি যদি মধ্যমা হয়, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার সমান 2বি স্কয়ার যোগ এই স্কয়ার অথবা ইসি স্কয়ার। এটাই হলো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, সেটা দিয়েই আমরা কাজ করব। তো প্রমাণ দেখো, যেহেতু এই ত্রিভুজের তিনটি মধ্যমা আছে, ত্রিভুজ এবিসি এর মধ্যমা কে কে বলো তুমি? একটা হলো এডি, একটা হলো বি, আর একটা হলো সিএফ। সুতরাং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করব। কিভাবে বুঝবে? এই যে তুমি দেখতেছো এবি, এসি, বিসি আছে এবং জি এগুলো হলো মধ্যমার একটা অংশ। দেখো জি এডি মধ্যমার অংশ, জিবি বি মধ্যমার অংশ, সিজি সিএফ মধ্যমার অংশ। সুতরাং সেটা লিখতে হবে, এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য প্রয়োগ করতে হবে। চলো, সুতরাং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কি হয়? প্রথমে এডি মধ্যমা। তো এডি যদি মধ্যমা হয়, শিক্ষার্থীরা তুমি এডি মধ্যমা ধরেছো, তাহলে দুই বাহু কে কে? এবি আর এসি। তাহলে এবি স্কয়ার যোগ কি এসি স্কয়ার সমান 2এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। তারপরে দেখো বি এডি মধ্যমা হয়েছে, বি মধ্যমা, এ বি মধ্যমা। তো বি যদি মধ্যমা হয় তাহলে দুই বাহু কে কে? এবি আর বিসি। এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার 2 মধ্যমাকে বি, তো ওখান থেকে এই নাও অথবা সি নাও, যে কোনো একটা নিলে হবে। এবার আমরা সিএফ মধ্যমার কাজ করি। তো সিএফ যেহেতু মধ্যমা, দুই বাহু কে কে? এসি আর বিসি। এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার 2 মধ্যমাকে সিএফ। তো অপর বাহু এইটা এফ ধরতে পারো, বিএফ ধরতে পারো, এফ স্কয়ার। এটাকে আমরা 1 ধরি, এটাকে আমরা 2 ধরি, এটাকে আমরা 3 ধরি। তুমি দেখতেছো যোগই করতে হবে। যোগ করো, 1 যোগ 2 যোগ 3 করে পাই 1 যোগ 2 যোগ 3 যোগ করো, খেয়াল করো এবি স্কয়ার দুইটা, 2 এবি স্কয়ার। খেয়াল করো বিসি স্কয়ার দুইটা, 2 বিসি স্কয়ার। এসি স্কয়ার কয়টা? দুইটা, 2 এসি স্কয়ার। এখানে একটু খেয়াল করো, এই তিনটা হচ্ছে মধ্যমা, এডি বি সিএফ। আবার বিডি এই এফ এগুলো হলো বাহুর অর্ধেক অর্ধেক। বিডিটা বিসি এর অর্ধেক আর কি, এইটা এসি এর অর্ধেক, এফটা এবি এর অর্ধেক। তো আমি এই তিনটাকে একসাথে লিখি, এই তিনটাকে একসাথে লিখি, অর্থাৎ 2 এডি স্কয়ার যোগ বি স্কয়ার যোগ সিএফ স্কয়ার। এদিকে ওই তিনটাকে একসাথে লিখি, 2 বিডি স্কয়ার এই স্কয়ার এফ স্কয়ার। আমরা আপাতত মধ্যমা নিয়ে পরে চিন্তা করব। হ্যাঁ, এডিকে আমি এসিতে নিব পরে, কিন্তু আগে এইদের নিয়ে কিছু একটা করতে হবে, যে বিডি গুলো কি। কারণ বিডি তো প্রমাণে টোটালেই নাই, বিডি এই এফ প্রমাণে টোটালেই নাই। হ্যাঁ, এডির একটা অংশ আছে, তাহলে আগে এগুলোকে শেষ করি আমরা। শেষ করে মানে এগুলোকে কনভার্ট করে ফেলি। এখন তুমি বিডির কথা পাবো, এই বিডি, এই বিডিটা যদি 2 বিডি হতো, খেয়াল করে দেখো তো, বিডিটা 2 বিডি হলে কিন্তু তুমি বিসি লিখতে পারতে। বিসি কিন্তু প্রমাণে আছে, কিন্তু আমার তো আছে বিডি স্কয়ার, 2 বিডি স্কয়ার আছে। হ্যাঁ, 2 বিডি স্কয়ার। আচ্ছা, 2 বিডি স্কয়ার না থেকে যদি 4 বিডি স্কয়ার থাকতো, তাহলে 2 বিডি হোল স্কয়ার লিখতে পারতাম, দ্যাট ইজ বিসি স্কয়ার লিখতে পারতাম। বিসি স্কয়ারকে আমি বামে পাঠাই দিতাম। ঠিক অনুরূপভাবে 2a এর জন্য একই কথা প্রযোজ্য, 2f এর জন্য একই কথা প্রযোজ্য। তাহলে এটা 4 হওয়ালে আমরা এই কাজটা করতে পারি, কিন্তু 4 নেই, আছে কত? 2। কিন্তু এটা একটা সমীকরণ, চাইলে আমি এগুলোকে 2 দিয়ে গুণ দিতে পারি। 2 দিয়ে গুণ দিলে সবটাই 4 হয়ে যায়, সেজন্য আমরা এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিব। 2 দিয়ে গুণ দিয়ে দাও 4। কেন 2 দিয়ে গুণ দিচ্ছি এটা মুখস্থ করব না, সেটা বুঝতে চেষ্টা করব, তাহলে মনে থাকবে, না হলে মনে থাকবে না, না হলে এদিকে শিখবে ওইদিকে ভুলবে। তো এটা 4 এফ স্কয়ার। এবার এটাকে ওই কাজটা করি, তো করলে কি হয়? এটা থাকুক 4 এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার
4AD স্কয়ার BE স্কয়ার CF স্কয়ার। এটাকে আমরা ভেঙে লিখি, এটাকে কি লিখতে পারি 2BD হোল স্কয়ার 2AE হোল স্কয়ার 2F হোল স্কয়ার। তো শিক্ষার্থীরা 4AB স্কয়ার যোগ BC স্কয়ার যোগ SE স্কয়ার সমান 4AD স্কয়ার BE স্কয়ার CF স্কয়ার। তো 2BD কে আমরা কি লিখতে পারবো BC, 2AE কে কি লিখতে পারবো SE, 2F কে কি লিখতে পারবো F। এখন তো তুমি খুব ভালো করে দেখো এই পুরোটাই এখানে আছে, তাহলে আমি বামে নিয়ে আসি। তো বামে নিয়ে আসলে 4AB স্কয়ার যোগ BC স্কয়ার যোগ SE স্কয়ার বিয়োগ এটা নিয়ে আসো যে AB স্কয়ার BC স্কয়ার যোগ SE স্কয়ার ইকুয়ালস টু 4AD স্কয়ার যোগ BE স্কয়ার যোগ CF স্কয়ার। দেখো চারটা থেকে একটা গেলে তিনটা, সেই তিনটা নিচে নামিয়ে দিই। আমি একটা লাইন কম লিখছি কারণ ডানে আমার আরও কিছু কাজ আছে, আরও জায়গা লাগবে, সেই জন্য আমি একটা লাইন কম লিখছি। আচ্ছা এটা এখানে লিখে পেলি, চারটা থেকে একটা গেলে তিনটা 3AB স্কয়ার যোগ BC স্কয়ার যোগ SE স্কয়ার ইকুয়ালস টু 4AD স্কয়ার প্লাস BE স্কয়ার যোগ CF স্কয়ার। তাহলে AB স্কয়ার যোগ BC স্কয়ার যোগ SE স্কয়ার সমান কি হয়, এখানে থাকে 4 নিচে থাকে 3, 4/3 কি হয় শিক্ষার্থীরা AD BE CF। এবার শিক্ষার্থীরা আমরা কথা বলবো তোমাদের সাথে AD নিয়ে, BE নিয়ে, CF নিয়ে। শিক্ষার্থীরা তোমরা বিজ্ঞানে পড়েছো যে কোনো একটা বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানে, এটাকে বলা হয় ওজন অথবা অভিকর্ষ বল। অর্থাৎ একটা বস্তুকে পৃথিবী যে বলে নিজের দিকে টানে সে বলটাকে ওজন অথবা অভিকর্ষ বল বলে। এখন এই যে বস্তুটা আছে এই বস্তুটাকে যে পৃথিবী তার নিজের দিকে টানে, এই বস্তুটার যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু দিয়ে টানে না, একটা বিন্দু দিয়ে টানে। যে বিন্দু দিয়ে টানে সেটাকে বলা হয় এই বস্তুর ভরকেন্দ্র। পদার্থবিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানের ভাষায় এই বস্তুটার সবগুলো বিন্দু নিয়ে না, শুধু একটা বিন্দু দিয়ে একটা বস্তু এই বস্তুকে টানে। যে বিন্দু দিয়ে টানে এই বস্তুটার ওই বিন্দুটাকে এই বস্তুর ভরকেন্দ্র বলে। তো ভরকেন্দ্র স্যার এইটা আবার এখানে আলোচনা কেন? হ্যাঁ, এখন পৃথিবীতে তো এক এক বস্তু দেখতে এক এক রকম না, এটা আয়তকার ঘনবস্তু, তারপরে এরকম বস্তু থাকে, গোলাকার থাকে, অনেক আকার বস্তু থাকে। যেমন এটা গোলক আকৃতির বস্তুকে গোলকের কেন্দ্র দিয়ে টানে, এটা হবে এই আয়তকার ঘনবস্তুর কর্ণগুলো যে বিন্দুতে সেট করবে সেটা দিয়ে টানবে। আর বস্তুটা যদি ত্রিভুজ আকৃতির হয় তাহলে মধ্যমাগুলো যে বিন্দুতে সেট করবে ওই বিন্দু দিয়ে তাকে টানবে। এই জন্যই মধ্যমাগুলো যে বিন্দুতে সেট করে ওইটাকে ওই ত্রিভুজের ভরকেন্দ্র বলে। অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে সেট করে সেই বিন্দুটাকে ওই ত্রিভুজের মধ্যমা ভরকেন্দ্র বলে। অর্থাৎ তার মানে জি হলো ত্রিভুজের ভরকেন্দ্র, যেহেতু মধ্যমাগুলো যে বিন্দুতে সেট করেছে। মনে থাকবে একটা ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে সেট করে তাকে ওই ত্রিভুজের ভরকেন্দ্র বলে। একটা বস্তু যদি ত্রিভুজ আকৃতির হয় মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দু দিয়েই বস্তুটাকে পৃথিবীর দিকে টানবে, এই জন্য এর নাম ভরকেন্দ্র। তো ভরকেন্দ্র তাহলে মধ্যমাগুলো ভরকেন্দ্রে অবশ্যই মিলিত হবে, সেট করবে। তো বরবিন্দুতে যে সেট করবে তুমি খেয়াল করে দেখো এই ভরকেন্দ্রের এজি অংশটা বড়, জিডি অংশটা ছোট। তুমি খেয়াল করে দেখো সিজি অংশটা বড়, এফজিটা ছোট, বিজিটা বড়, জিএই ছোট। এই বড় অংশটা 2 হবে, ছোট অংশটা 1 হবে। এজি রেশিও জিডি সমান, এই যে এজি রেশিও জিডি, বড় অংশটা 2, ছোট অংশটা 1, বড় অংশটা 2, ছোট অংশটা 1। এটাকেই বলে, কথাটাকে এইভাবেই বলে যে ত্রিভুজের মধ্যমাগুলো ভরকেন্দ্রে 2:1 অনুপাতে পরস্পরকে বিভক্ত করে। অর্থাৎ মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুতে মধ্যমার বড় অংশটা আর ছোট অংশটার অনুপাত হবে 2:1। আমি সেই কথাটাই লিখব।
আমরা জানি ত্রিভুজের মধ্যমাগুলো বরকেন্দ্রে পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। তো এখন যেহেতু ত্রিভুজ এবিসি এর বরকেন্দ্র জি, তাহলে ত্রিভুজের বরকেন্দ্র যদি জি হয় তাহলে এজি রেশিও জিডি সমান কি হবে? 2:1। এখন আসো, তুমি বলবে যে স্যার এজি রেশিও জিডি সমান 2:1 পেয়েছেন, কিন্তু এখানে তো নাই, এখানে তো এজিও নাই জিডিও নাই, আছে এডি, কিন্তু এই এডি থেকে আমাকে যেতে হবে এজিতে। আচ্ছা, আমরা জিএ লিখি, বইয়ে যেরকম আছে সেরকমই লিখি, জিএ জিডি লিখলাম, কোনো অসুবিধা নাই, এজি লিখলেও অসুবিধা নাই। কিন্তু আমি তো জিএতে যেতে হবে কোথায় থেকে? এডি থেকে। হ্যাঁ, খুব মনে রাখ, এই ব্যাপারটা বুঝতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, যে তোমাকে জিএতে যেতে হবে এডি হতে, তার মানে এডি আর জি এর সম্পর্ক বের করতে হবে, অর্থাৎ এডি সমান কত জিএ সেটা বের করতে হবে। তাহলে জিডি কে সরাতে হলে কি করতেছি দেখো, এজি জিএটা উপরে রাখি, জিডিটা নিচে রাখি, 2 উপরে রাখি, 1 নিচে লিখতে হয় না। আমরা কিন্তু জিএ কে রাখবো এবং এডি সৃষ্টি করতে চেষ্টা করবো, এখানে জিডিটা বাদ দেব। দেখো শিক্ষার্থীরা, x/y সমান c/d, x এর সাথে y যোগ করো, নিচেরটা ঠিক রাখো, c এর সাথে d যোগ করো, নিচেরটা ঠিক রাখো। এটাকে ম্যাথের ভাষায় বলে যোজন করা। যোজন মানে অর্থাৎ কোনো ইকুয়েশনের বাম পক্ষেও লবের সাথে হর যোগ করে উপরে লিখবে, নিচেরটা ঠিক থাকবে, লবের সাথে হর যোগ করে উপরে লিখবে, নিচেরটা ঠিক রাখবে, এটাকে বলে যোজন। তো আমরা এখানে সেরকম যোজনের সাহায্য নিব। তো যোজনের সাহায্য নেওয়ার আগে তুমি একটু ব্যস্তকরণ করো, আমি জায়গা লাগবে বলে আমি পাশাপাশি লিখতেছি। জিডি উপরে লিখি, জিএ নিচে লিখি, 1 উপরে লিখি, 2টা নিচে রাখি, ব্যস্তকরণ করছি আর কি, এটাকে আমরা ব্যস্তকরণ করছি। এবার আমরা এটাকে যোজন করে ফেলি। দেখো, জিডির সাথে জিএ যুক্তি, জিডির সাথে জিএ তো ঠিক থাকুক, 1 এর সাথে 2 যোগ দিই, 2 ঠিক থাকুক, এটাকে কি বলে? যোজন। এখন তুমি দেখো যে জিডি চলে গেছে, কিভাবে চলে গিয়েছে তুমি দেখো, যে জিডি যোগ জিএ সমান এডি, খুব সুন্দর চলে গেল গা, সমান কত? 3/2। তো শিক্ষার্থীরা এবার খেয়াল করো, তাহলে এডি সমান কত? এডি সমান 3/2 জিএ। এই যে এডি সমান, এডি থেকে আমি জিএ পেয়ে গিয়েছি, তাহলে প্রমাণে জিএ আছে, তাহলে এটাকে স্কয়ার করো, এডি স্কয়ার 9 4 জিএ স্কয়ার। তো তাহলে অনুরূপভাবে বি সমান তুমি 9/4 জিবি পাবে, তাহলে জি এফ সমান তুমি কি পাবে? 9/2 সিজি পাবে, সেটাই লিখবো। অনুরূপভাবে আমি এখানে লিখছি শিক্ষার্থীরা, আমার একটু জায়গা লাগবে সেই জন্য। অনুরূপভাবে শিক্ষার্থীরা কি লিখতে পারবো? বিই স্কয়ার সমান আমরা লিখতে পারবো 9/4, এই যে বির মধ্যমান অংশ হচ্ছে জিবি স্কয়ার। তাহলে সিএফ স্কয়ার সমান কি লিখতে পারবো? এই যে সিএফ সিজি 9/4 জিসি স্কয়ার। এবার 4 হতে পাই, 4 হতে কি পাও খেয়াল করো, এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান 4/3। প্রথমে এডি স্কয়ার জায়গায় কত? 9/4 জিএ স্কয়ার, 9/4 জিবি স্কয়ার, 9/4 জিসি স্কয়ার। তো শিক্ষার্থীরা আমরা 3/4 কি নিই? কমন নিই, জিএ স্কয়ার, জিবি স্কয়ার, জিসি স্কয়ার, কাটো 4 4 আর ওইটা 3, জিএ স্কয়ার প্লাস জিবি স্কয়ার প্লাস জিসি স্কয়ার। এটাই হচ্ছে উপপাদ্যের বিষয়বস্তু, প্রমাণিত। তো শিক্ষার্থীরা তোমাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এত ধৈর্য ধরে, এতক্ষণ ধরে যে ভিডিওটা তুমি দেখেছো, সেই কারণে। আমাদের অন্য ভিডিওগুলিও তুমি দেখবে এবং আমরা ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলিও তুমি দেখবে।
তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং ভালো করে পড়াশোনা করো, পৃথিবীতে তুমি নিজের জন্য একটা স্থান করে নাও, এটাই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।